সম্মানিত সুধী, প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিউজটি, যেই বিষয়টি নিয়ে সবচাইতে একেবারে চায়ের দোকান থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত যেসব আলোচনা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পিআর পদ্ধতি নির্বাচন এবং পুরনো পদ্ধতিতে নির্বাচন। এই দুইটি পদ্ধতি নিয়ে এখন বর্তমানে যে সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে। আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কি হতে পারে, এটার এই নেগেটিভ কিংবা পজিটিভ দিকগুলো, এবং পুরনো পদ্ধতি তো সবাই চিনে। এই পুরনো পদ্ধতিটাকেই অনেকেই মনে করে যে এটাই সবচেয়ে ভালো, কিন্তু আসলে গণতন্ত্রে পিআর পদ্ধতি নতুন নয়। এই আমাদের বাংলাদেশে হয়তো এই পিআর পদ্ধতিটা নেই, কিন্তু পৃথিবীর অনেক দেশে এই পিআর পদ্ধতি আছে। এই যার কারণে আমাদের বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং এটার ভালো খারাপ দিক রয়েছে নিয়ে চিন্তা ভাবনা করে আজকে আমি এই ব্যাপারে একটু কথা বলবো। আজকে বর্তমানে এই পিআর পদ্ধতি নিয়ে যারা সবচেয়ে বেশি নেগেটিভ চিন্তা করছে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসলে বিএনপির এটা খুব বেশি এই আপনার ঘাবড়ানোর কিছু নেই। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি যদি পিআর পদ্ধতিতেও নির্বাচন হয় তাহলেও এই আপনার আনুপাতিক হারে বিএনপি মিনিমাম 200 আসন পাবে। হয়তো 100 আসন বিভিন্ন দল নিতে পারে, যেহেতু বাংলাদেশের এখন ছোট দল বলা যাবে না বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশকে, যেহেতু তারা 300 আসনে নির্বাচন করবে এবং 300 আসনেই তারা জয়লাভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এখন আমি এই মুহূর্তে তাদেরকে খুব বেশি একটা ছোট দল বলবো না, আমি আরও একটি দলকে ছোট বলবো না, যদিও এই দলটি মাত্র আত্মপ্রকাশ করেছে, মাত্র নিবন্ধন পেয়েছে এই আপনার এনসিপি জাতীয় নাগরিক পার্টি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশে নতুন করে একটি রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। এই দলটিকেও আপনি আমি কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এই শত্রুকে কিংবা বিপক্ষ কোনো দলকে ছোট করে দেখাটাও নিজে ছোট হওয়া। তার কারণ আপনি বলতে পারবেন না যে জনগণের ভোট কাকে দিবে, কোথায় দিবে, কিভাবে দিবে। আসলে এই বিষয়গুলো বলা খুব কঠিন, আর তরুণদের মধ্যে কি অস্ত্র রয়েছে সেটা আমাদের জানার বিষয় না। এই একবার কবি আসাদ চৌধুরী আমার একটি প্রোগ্রামে, আমরা একটা নৌ ভ্রমণে গিয়েছিলাম, আসাদ চৌধুরী ছিল আমাদের সেই অনুষ্ঠানের মধ্যমণি। আমি তাকে শ্রদ্ধা করি এবং তার ব্যস্ত নসিব কামনা করি। তিনি কিছুদিন আগে, গত 1 বছর হলো তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি যেন সুখে থাকে এবং যাতে তার জন্য আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন। তিনি একটি কথা বলেছিলেন, আমি এই কথাটাকে এখন পর্যন্ত মাঝে মাঝেই আলোচনা করি। সেই আলোচনাটি হচ্ছে, তিনি বলেছিলেন যে আমরা পুরাতনদেরকে সবাই চিনে, অর্থাৎ এই বৃদ্ধ লোকদেরকে সবাই চিনে, তারা কি করতে পারে, কি কাজ করতে পারে এবং তাদের দ্বারা কি আশা করা যায়। অথচ যারা নতুন, যারা নবাগত, যারা একেবারেই তারুণ্যদীপ্ত এবং তরুণ, তাদের কাছে দেশ চালানোর যে কি অস্ত্র আছে সেটা বোঝা অনেক কঠিন। তাই আমরা এই নতুন পদ্ধতির পুরাতন পদ্ধতির পাশাপাশি নতুন পদ্ধতিকেও আমরা সাপোর্ট করব। তার কারণ আমরা পুরাতনকে তো দেখেছি, নতুনকে দেখার জন্য আমাদের যেই এই অভিলাষ, আমাদের যেই এই আত্মপ্রকাশ, আমরা চাই যে পুরাতনের পাশাপাশি আমরা নতুনকেও দেখব। যার কারণে এই মুহূর্তে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব এবং বাংলাদেশ যতগুলো এই বিএনপি ব্যতীত সবকটি দলের মতামত রয়েছে এই পিআর পদ্ধতিতে নির্বাচন। আমরা মনে করি যে এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আমরা নতুন কিছু শিখব এবং নতুন কিছু জানব। আসলে মূল বিষয়টা হচ্ছে, গত 16 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থা বিএনপি কোণঠাসা হয়ে পড়েছিল। বিএনপিতে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আর বর্তমান তরুণ প্রজন্ম যারা এখন বর্তমানে ভোটার হয়েছেন, যাদের বয়স 40,
35। আসলে এই যখন বিএনপি ক্ষমতায় ছিল তাদের বয়স ছিল মাত্র 6-7 বছর। এই মুহূর্তে যারা তরুণ তারা কিন্তু বিএনপি সম্পর্কে তাদের কোনো প্রকার আইডিয়া নেই, তারেক রহমান সম্পর্কে আইডিয়া নেই, খালেদা জিয়া সম্পর্কে আইডিয়া নেই। তবে বর্তমানে তরুণ প্রজন্মের যে আইডিয়া হয়েছে সেই আইডিয়া অনুযায়ী বিএনপির কিছুটা, আমি আজকের আলোচনাটা আমি সবসময় স্পষ্ট কথা বলি, বিএনপিকে আমি এই মুহূর্তে বলবো যে যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই কথাটা বলার পরে আমি বলছি, এই যারা বিএনপিকে বর্তমানে যে এই তরুণ প্রজন্ম চিনে, এই তরুণ প্রজন্মকে একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে ফেলে দিয়েছে আপনার বর্তমানে যে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, তারপর এই আপনার আরও আছেন আপনার শামসুজ্জামান দুদু, এবং আরও একজন আছেন যেটা বরকতুল্লাহ বুলু। এইসব লোকগুলো, অর্থাৎ এইসব এই একেবারেই আমি বলবো না যে তাদের জ্ঞান কম, কারণ তারা বার্ধক্যের কারণে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে আসলে কি বলতে কি খেয়ে ফেলে, এই আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি, আসলে এটা বুঝতে পারে না। তরুণ প্রজন্মকে কিভাবে আয়ত্তে রাখতে হয়, তরুণ প্রজন্মকে কিভাবে আপনার গতিশীল রাখতে হয়, তরুণ প্রজন্মকে কিভাবে আপনার ভালোবাসায় সিক্ত করতে হয়, সেটা আজকে এই আপনার এই যাদের নাম বললাম, এই ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আপনার তারপর শামসুজ্জামান দুদু এবং সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদ, তারা কিন্তু জানে না। আপনারা দেখেছেন তরুণ প্রজন্মের সাথে যদি মিশতে হয় তারেক রহমানকে আনেন। তারেক রহমান যদি বাংলাদেশে এসে একটা বক্তব্য দিতে পারে, তারেক রহমান যদি বাংলাদেশে এসে এদেশের সাধারণ মানুষের পক্ষে মাত্র 1 ঘন্টা বক্তব্য দেয়, আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আবার ঝাঁপিয়ে পড়বে বিএনপির প্রতি। কমপক্ষে এই 5 জনকে এই মুহূর্তে বিএনপি থেকে কমপক্ষে বহিষ্কার করা না হোক, কমপক্ষে 5 জনের কথাটাকে চেপে ধরার জন্য, তাদেরকে টুটি চেপে না ধরে তাদেরকে নীরব থাকার জন্য আমরা মনে করছি এই মুহূর্তে সবচাইতে বেস্ট পলিসিটা হচ্ছে এখন বর্তমানে বিএনপির এই 5 নেতাকে একেবারে চুপ থাকা। তার কারণ গত 16 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কোনো দলকে তারা প্রাধান্য দেয়নি, তারা কোনো দলকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি, যার কারণে এখন বর্তমানে যে যারা তরুণ প্রজন্ম আছে আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু বোঝে না, অথচ আওয়ামী লীগ 17-16 বছরে তাদের যে ফ্যাসিবাদী কায়েম করেছে, তারা যেভাবে খুন করেছে, বিভিন্ন অপকর্ম করেছে, আমি মনে করছি যে তাদের এই কাজগুলো এই আপনার ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এবং এই আইনমন্ত্রী আনিসুল হক, পলক, এ ধরনের ব্যক্তিরা যেভাবে এই দেশকে লুটে পুটে এই দেশের মানুষকে যেভাবে দ্বিধান্বিত করেছে, আমি মনে করি শেখ হাসিনা তার তুলনায়, শেখ হাসিনা, আমি মনে করি যে শেখ হাসিনা এই বিষয়টাকে যদি গোয়েন্দা তথ্য নিয়ে যদি তিনি দেশ পরিচালনা করতেন, তাহলে হয়তো আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে এই আপনার চোরের মতো পালিয়ে যেতে হয় না। কারণ শেখ হাসিনা এই দেশকে পরিচালনা করার জন্য এবং এই দেশের কাজের জন্য যে যতটা পরিশ্রম করেছেন, আজকে আমি অস্বীকার করব না, বাংলাদেশের যে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছিলেন, বাংলাদেশের ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আপনি যদি যান, তার রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, এমনকি এই দেশের কালভার্ট, ব্রিজ, বড় বড় পদ্মা সেতু, এরকম বড় বড় কাজ তিনি যেভাবে হাতে নিয়েছিলেন, যদি আজকে এই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, পলক এবং এই আইনমন্ত্রী আনিসুল হক সহ বাংলাদেশের এইরকম কয়েকটা এমপি মন্ত্রীকে যদি তিনি সাথে সাথে বের করে দিতেন, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের এই পতনটা হতো না। এই মুহূর্তে বিএনপির মধ্যে এইরকম কিছু এই আপনার ভর করেছে, এইরকম কিছু নেতা, যেই সব নেতাগুলো একেবারে ডেট ফেল, তারা তরুণদের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, তারা কিভাবে দেশের এই রাজনীতিতে তারা কিভাবে মিডিয়ার সামনে কথা বলতে হয় তারা জানে না। এখন বর্তমানে একটি মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে যদি কেউ সুস্থভাবে কথা না বলতে পারে, তার জন্য আমি মনে করি কোনো প্রকার রাজনীতি করা উচিত নয়। তার কারণ তিনি তো রাজনীতিবিদই না, যেই রাজনৈতিক নেতা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে কথা না বলতে পারে, যদি জনগণের কথা না বুঝতে পারে,
এবং তরুণদেরকে যদি তারা বুকের মধ্যে ঠাঁই না দিতে পারে, তাহলে আমি মনে করি এইসব নেতা দিয়ে বাংলাদেশে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, এনসিপি, আপনারা যে কোনো দলকে বলেন না কেন, কোনোদিন তারা রাজনীতিতে খুব বেশি একটা সাফল্য অর্জন করার মতো কোনো সুযোগ নেই। এই মুহূর্তে যে মানুষের প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা অনুযায়ী বিএনপি গত 9 মাসে কোনো কাজ করতে পারেনি। যে এই বিএনপিকে মানুষ একেবারে সুন্দর এবং সাবলীল এবং এই দেশে সুন্দর একটি রাজনৈতিক দল মনে করেছিল, গত 9 মাসে তাদের বিভিন্ন অপকর্ম, তারা চাঁদাবাজ, মারামারি, খুন খারাপি, এই দখলবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যে করেনি। অথচ তারেক রহমান তিনি বারবার তাদেরকে বলেছে যে তোমরা এইসব কাজ করো না, তোমরা মনে করো না যে বিএনপি খুব বেশি একটা বড় দল, তোমরা যা ইচ্ছা তাই করবে, আর তোমাদের এই কথা যদি থেকে যদি জনগণ তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিচ্ছু করতে পারবে না। ঠিক আজকে তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি এই 9 মাসে, আমরা গত 16 বছরে প্রত্যাশা অনুযায়ী কোনো কাজ করতে পারিনি, যার কারণে এখন আমাদের জনগণের সাথে মিশতে হবে, জনগণের সাথে কাজ করতে হবে, জনগণকে ভালোবাসা দিয়ে ভালোবাসায় সিক্ত বানিয়ে তাদের সাথে আমরা চলতে হবে। যার কারণে এখন বর্তমানে এই যদি আমি গত কয়েকদিন ধরে যেসব সমালোচনায় তারেক রহমানের বিভিন্ন কার্যক্রমে একটা জিনিস বুঝতে পেরেছি যে তারেক রহমান, আমি মনে করি যে এই যে পিআর পদ্ধতি নির্বাচনটা হয়তো তারেক রহমান মেনে নিবে, তার যথেষ্ট কারণ রয়েছে। তারেক রহমান এই বিএনপির অনেক নেতার চেয়ে অনেক বুদ্ধিমান, কারণ আল্লাহ তাআলা যাকে রাষ্ট্রপ্রধান করে মনোনীত করেন তার এরকম বুদ্ধিদীপ্ত হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আপনারা দেখেছেন গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির উপর যেভাবে লাঞ্ছনা, গঞ্জনা, হামলা, মামলা, এমনকি বিএনপির 80% নেতারা ঘরে থাকতে পারেনি, তারা বিভিন্ন জঙ্গলে, আত্মীয়র বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, বিভিন্ন দেশে পালিয়ে তারা আশ্রয় নিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। কিন্তু আজকে এই 9 মাসে তাদের যেই প্রতিফলন সেটা আমরা দেখেছি। এই প্রতিফলনটা তারেক রহমান যদি বাংলাদেশে থাকতো আমার মনে হয় না যে খুব বেশি একটা সাহস পেত। এখন বর্তমানে পিআর পদ্ধতি নির্বাচন সম্ভবত তারেক রহমান মেনে নেবেন, আর এই মেনে নেওয়ার মাধ্যমেই হয়তোবা বিএনপি পুনরায় ক্ষমতা আসতে যাচ্ছে, এবং ক্ষমতায় এলেই এদেশের জনগণ একটা শক্তিশালী একটি রাষ্ট্রনায়ক পাবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে সবচাইতে বেশি যেই প্রয়োজনটা এটা হলো যোগ্য নেতৃত্ব। এই মুহূর্তে তারেক রহমান একটা যোগ্য নেতৃত্বের মধ্যে আছেন, যার কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগের মতো এইসব কিছু নেতার কারণে আওয়ামী লীগ যেমন পতন হয়েছে, বিএনপির অবস্থানটা এখন বর্তমানে একেবারে নড়বড়ে, এক খুঁটির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যদি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসেন, হয়তোবা 28 তারিখে তার আসার একটি সম্ভাবনা রয়েছে। 28 তারিখে আসার পরে তিনি যদি তার যোগ্য নেতৃত্বে আবারও এদেশের মানুষকে আহ্বান জানাতে পারেন, জিয়াউর রহমান যেমন বলিষ্ঠ কণ্ঠস্বরে তিনি বাংলাদেশের মানুষকে একত্রে পেয়েছিলেন এবং এদেশের জনগণের ভালোবাসা সিক্ত হয়েছিলেন, ঠিক এরকম একটি যোগ্য নেতৃত্বে তারেক রহমান হয়তোবা দেশে এসে একটা সঠিক নির্বাচন এবং জনগণের সামনে নির্বাচনটা মেনে নিয়ে যদি তিনি এদেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন, আমি মনে করি এই দেশে 200 আসনের অধিক বিএনপি বর্তমানে, সেটা পিআর পদ্ধতি নির্বাচন হোক বা পুরনো পদ্ধতির নির্বাচন হোক, যে কোনো পদ্ধতি হোক, বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তাই আমরা মনে করব যে এই বর্তমানে বিএনপির এই গুরুত্বপূর্ণ বার্তাটা, তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বার্তাটা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে দেশে সুস্থ একটি নির্বাচন দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে আমরা মনে করি বিএনপির যোগ্য নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।